কলকাতা থেকে খুব কাছেই আপনারা ঘুরে আসতে পারেন এই মুর্শিদাবাদে। এই মুর্শিদাবাদে আপনারা এসে কোথায় কি দেখবেন আপনারা সমস্ত কিছু এই ভিডিওতে দেখতে পারবেন। ভাগীরথী নদীর পাড়ে আপনারা একদিনে এই জায়গাগুলো ঘুরে দেখতে পারেন, দ্বিতীয় দিনে এই জায়গাগুলো ঘুরে দেখতে পারেন। আর আমি আজকে আপনাদেরকে সমস্ত জায়গাগুলো একই দিনে ঘুরে দেখাবো। আপনাদেরকে শিয়ালদা থেকে ট্রেনে করে চলে আসতে হবে মুর্শিদাবাদ জংশন, এইখানে নামতে হবে। এটা হলো মুর্শিদাবাদ স্টেশন। স্টেশনের বাইরেই আপনারা অনেক টোটো দেখতে পেয়ে যাবেন। আপনারা যদি চান এখান থেকে টোটো করে হাজারদুয়ারির সামনে চলে যেতে পারেন, ওখানেও আপনারা অনেক হোটেল পেয়ে যাবেন। বা আপনারা চাইলে স্টেশনের বাইরে থেকে হোটেল নিয়ে এরকম থাকতে পারেন। আর একটু দূরে গিয়ে আপনারা এরকম একটা ঠাকুরের একটা মন্দির আপনারা দেখতে পাবেন। এটি হচ্ছে ভাগীরথী গঙ্গার পাড়েই আছে। আর এই ভাগীরথী গঙ্গার ওই পাড়ে যারা ঘুরতে যেতে চান তাদের কিন্তু বোট পার করেই যেতে হবে। আমি আপনাদেরকে সমস্ত জানাবো আপনারা এই মুর্শিদাবাদ থেকে কীভাবে ঘুরবেন। সকাল সকাল বেরিয়ে পড়ুন। আর হাজারদুয়ারির সামনে থেকেই আপনারা টাঙ্গা গাড়ি বা এখানেই টোটো পেয়ে যাবেন, এখান থেকে নিয়ে ঘুরতে পারেন। তোমার এই ঘোড়ার গাড়িতে করে কটা স্পট ঘোরাও? আমরা কাঠগোলা বাগান ঘোরাই, জগৎসরে বাড়ি ঘোরাই, রাজবাড়ি, রসপুর আখড়া, মির্জাপুরে বাড়ি, মির্জাপুরে কবর, জীবন্ত সমাধি, কাটরা মসজিদ, কামান, ফুটো মসজিদ, এই অবধি আমরা ঘোরাগাড়ি ঘোরাই। কত আমাদের এই অবধি ঘুরলে আমাদের এটা রেট হচ্ছে 900 টাকা। 900 টাকা। আমরা টোটাল 10টা স্পট দেখাই। এই যে টাঙ্গা গাড়িটা আপনারা দেখলেন, এই টাঙ্গা গাড়িতে করেও আপনারা ঘুরতে পারেন। আর ভালো করে কথা বলে তারপরেই কিন্তু আপনারা ঘুরবেন। আর এটা কিন্তু ভাগীরথী নদীর এক সাইডটা এনারা বললো, ওই পাশটা কিন্তু বলেনি। কিন্তু 7টা জায়গা আছে। 7টা জায়গা নিয়ে যাও? 7টা জায়গা নিয়ে যায়। কাঠগোলার বাগান আছে, জগৎসেনের বাড়ি আছে, নরসিংপুর রাজবাড়ি আছে, মির্জাপুরের বাড়ি আছে, মির্জাপুরের সমাধি আছে, আর মুর্শিদকুলি খার মেয়ের কবর আছে। আচ্ছা, 7টা স্পট ঘোরাও কত নাও? 7টা স্পট ঘোরায় ঠিক নাই, যার কাছে যেমন পারি। হ্যাঁ, আবার কি তুমি তোমার অ্যামাউন্ট বলো কত? না, আমার রেট হচ্ছে 780 টাকা। আচ্ছা, সেখানে রেট আমরা চাই না, সেখানে 520-25 টাকা চাই। তোমার ফোন নাম্বার বলো, যদি কেউ চায় তোমার সাথে কন্ট্যাক্ট করবে। 97 হ্যালো 35 33 0793। তোমার নাম? নাম আরশাদ। আরশাদ, ঠিক আছে। আমার ভিউয়ার্সরা যদি তোমাকে মানে নাম্বারে কল করে তুমি তাদেরকে ঘুরিয়ে দেবে? ঠিক আছে। আর এক্সট্রা আরো কি দেখার আছে এখানে? দেখার আছে আপনার ওই রেল লাইনের ওপারে কাটরা মসজিদ আছে, কামান আছে, এক রাত্রিরে ফুটো মসজিদ আছে, মতিঝিল আছে, এসব আছে আপনার। আবার সিরাজদৌল্লার কবর আছে। আচ্ছা, ওগুলো সব ওই রেল লাইনের ওই পারে? হ্যাঁ, সিরাজদৌল্লার কবর হচ্ছে গঙ্গার ওপার। আচ্ছা, ওইদিকে হচ্ছে আপনার 7টা জিনিস, এইদিকে হচ্ছে 10টা জিনিস। আর যদি টোটাল তুমি ঘুরিয়ে দাও ওইদিকে আর এইদিকে মিলে? টোটাল যদি এদিকে ঘুরিয়ে দিই ম্যাক্সিমাম 800 টাকা। হ্যাঁ, 800 টাকা। 800 টাকা, ঠিক আছে। কারণ রেল লাইনের রাস্তায় যেতে হবে তো অনেকটা ঘুরে যেতে হবে। তবে এই হচ্ছে কথা। মুর্শিদাবাদের মেন আকর্ষণীয় জিনিস হচ্ছে হাজারদুয়ারি। আর এই হাজারদুয়ারির ভিতরে আপনারা অনেক ইতিহাসের অনেক জিনিস দেখতে পারবেন। আর এই হাজারদুয়ারি সকাল 10টার সময় খুলে যায়, তবে শুক্রবার করে কিন্তু হাজারদুয়ারি প্যালেসটি বন্ধ থাকে। এখন দাঁড়িয়ে আছে আজিমুন্নিসা বেগম তার সমাধির কাছে, কিন্তু আজকে শুক্রবার, সেই কারণে এটি বন্ধ আছে। এটার কোনো মূল্য লাগে না, প্রবেশ মূল্য নেই। আর আজকে শুক্রবার বলে কিন্তু হাজারদুয়ারিটাও বন্ধ আছে। আর আজিমুন্নিসা বেগম এনার সমাধি, এখানে আমি আপনাদেরকে ভিতরটা দেখাতে পারলাম না কারণ এটাও কিন্তু বন্ধ আছে। বাংলার প্রথম নবাব ছিলেন মুর্শিদ কুলি খাঁ। মুর্শিদ কুলি খাঁয়ের পালিত কন্যা আজিমুন্নিসা বেগমের জীবন্ত কবর হচ্ছে এখানে। এখানে কোনো এন্ট্রি ফিস লাগে না। সকাল 9টা থেকে বিকেল 4:30 পর্যন্ত আপনারা এখানে প্রবেশ করতে পারবেন। ইতিহাসে কথিত আছে আজিমুন্নিসা বেগমকে এখানে জীবন্ত কবর দিয়েছিলেন, আর ওনাকে কলিজা বেগম নামেও ওনাকে সবাই জানে। আর এখানে জীবন্ত কবর কেন দিয়েছিলেন? কারণ আজিমুন্নিসা বেগম ছোট ছোট বাচ্চাদের কলিজা খেত। কারণ ওনার একটা বিরাট অসুখ হয়েছিল, যে কোনো কিছুভাবেই ওনার ওই অসুখ সারছিলেন না। অনেক ডাক্তার, হাকিম, বদ্যি সমস্ত লোক আসতো এবং সবাই দেখে চলে যেত, কোনোতে কিছুভাবেই কিছু রোগ সারছিলেন না। একদিন এক হাকিম আসেন আর ওনাকে বলেছিলেন যে
তুমি এরকম ছোট ছোট বাচ্চাদের কলিজা খাও 1 মাস, তারপরে তোমার অসুখ সেরে যাবে। তো প্রথমে শুনে একটু অবাক হয়ে গেছিলেন, তারপরে উনি 1 মাস ধরে ওই ছোট ছোট বাচ্চাদের কলিজা খেতে শুরু করলো। কিন্তু এটি আস্তে আস্তে ওনার অসুখ সেরে যাওয়ার পরেও ওনার একটি নেশা হয়ে গেছিলো, তারপরেও ছোট ছোট বাচ্চাদের কলিজা উনি খেতে লাগলো। এই কথাটি যখন জানতে পারলেন তার পিতা, পালিত পিতা মুর্শিদ কুলি খাঁ এবং এই আজিমুন্নিসা বেগমের যার সাথে বিয়ে হয়েছিলেন, উড়িষ্যার নবাব ছিলেন সুজাউদ্দিন, উনি যখন জানতে পারলেন তখন ওনার এই আজিমুন্নিসা বেগমকে সিঁড়ির নিচে কবর দেওয়া হয়েছিল, জীবন্ত কবর। এখন চলে এসেছি নবাব মির্জাফর পারিবারিক ঐতিহাসিক ওনার যে ফ্যামিলির সবার যে কবর আছে, এখানে 1100 কবর এইখানে আপনারা দেখতে পাবেন। এখানে কিন্তু জুতো খুলে প্রবেশ করতে হয়, আর এখানে এন্ট্রি ফিস হচ্ছে 10 টাকা করে। আছে মির্জাফর তার পারিবারিককে নিয়ে 1100 সমাধি আছে। এখানে 1100 কবর বলি না, মেন কবরগুলো বলে দিই। যে হাজারদুয়ারি প্যালেসটা দেখতে এসেছেন তার মালিকের কবর আছে, এনার নাম নবাব নাজিম হুমায়ুন জা। হুমায়ুন জা ছিলেন মির্জাফরের 5ম বংশধর, ইনি বানিয়েছিলেন হাজারদুয়ারি প্যালেসটা, যেটা আপনারা দেখবেন তার মালিকের কবর। আসেন, দ্বিতীয় কবরটা হুমায়ুন জার বাবা, এনার নাম আছে ওয়ালাজা, নবাবি করেছেন 3 বছর 1821 থেকে 24। 3 নম্বর কবর যেটা আছে হুমায়ুন জার কাকা, নাম আলিজা, ওয়ালাজা আলিজা, 2 ভাইয়ের কবর। হাজারদুয়ারির ভেতরে যখন যাবেন এসব নবাবদের ছবিগুলো দেখতে পাবেন। হাজারদুয়ারির সামনে যে সাদা বাড়িটা দেখবেন বলা হয় ইমাম বাড়ি, মহরমের 10 দিন খোলা থাকে, বাদ বাকি দিনটা বন্ধ থাকে। ইনি বানিয়েছিলেন, এনার নাম আছে নবাব নাজিম ফেরাদুন জা। প্রথমটা দেখালাম হুমায়ুন জা, তার ছেলে এটা ফেরাদুন জা। মহলে কবর, মিডিল লাইনে 4টে ছেলের কবর, এটা মুবারক দাউলা, আশরাফ দাউলা, সাইফুদ্দাউলা, ওটা নাজিমুদ্দাউলা। এখানে 4টে ছেলের কবর আছে। একটার বিহারে পাবেন রাজমহলে কবর, উনি বজ্রাঘাতে মারা গেছিলেন বলে ওর কবরটা বিহারে দেওয়া হয়েছে। দিলে দেখুন যে সাদা কবরটা আছে, এটাই হচ্ছে মির্জাফরের কবর। পাশে 2টো কাকার কবর আছে, ওনার নাম নজফ খান, এর নাম নজফি খান। মাঝখানে সাদা কবরটা মির্জাফরের, আসল নাম মীর মোহাম্মদ জাফর খান, শর্ট নাম মির্জাফর। 1757 সালে মির্জাফর নবাব হয়েছিলেন, 1765 সালে মির্জাফর মারা যান। ইনি 8 বছর নবাবি করেছেন। এটাই মির্জাফরের কবর আছে, বাজি দিয়ে গেছেন। নাসির আলী মির্জার কবর, এনাদের বংশধরগুলো থাকে হাজারদুয়ারির পেছনে, দেখবেন পুরনো বাড়িগুলো আছে, এসে বাঁধি দিয়ে গেছে। হচ্ছে মির্জাফরের গেট। এখনই আমি আপনাদেরকে মির্জাফরের সমাধি দেখালাম, আর সমাধি দেখে আসার পরেই এই রাস্তা দিয়ে এরকম একটা পেয়ে যাবেন, যেটি হচ্ছে মির্জাফরের গেট, কিন্তু এখানে প্রবেশ নিষিদ্ধ। এরপরে চলে আসলাম নসিপুর রাজবাড়ি। এই নসিপুর রাজবাড়ির ভিতরে আছে বহু অলংকারে পুরনো সমস্ত সামগ্রী আপনারা এর ভিতরে দেখতে পারবেন। এখানে টিকিট মূল্য লাগবে আপনাদের 20 টাকা করে। এর ভিতরে কিন্তু গিয়ে আপনারা বিভিন্ন জিনিস দেখে আসতে পারেন। আমি গেলাম না, আমি বাইরে থেকেই দেখেছি, আপনারা আসলে কিন্তু ভিতরে প্রবেশ করতে পারেন। এখন চলে এসেছি জগৎ শেঠের বাড়িতে। এটি একটি মিউজিয়াম এখন, আর এখানে টিকিট কাটতে হবে 30 টাকা করে। টিকিট করে এর ভিতরে এখন প্রবেশ করতে হবে। দেখুন, এটা হচ্ছে জগৎ শেঠের বাড়ি। এর ভিতরে দেখুন অনেক সুন্দর, যেমন আগেকার দিনের রাজবাড়ি বা জমিদার বাড়ি হয়ে থাকতো ঠিক তেমনই। কিন্তু এখান থেকে কিন্তু আপনারা চাইলে গাইডও নিতে পারেন। চলুন ভিতর দিকে যাওয়া যাক, কিন্তু ক্যামেরা বন্ধ করেই যেতে হবে, কারণ ভিতরে আমি আপনাদেরকে দেখাতে পারবো না। একটা মিউজিয়াম, এর মধ্যে যেসব জিনিস রাখা আছে সেগুলো হচ্ছে আগেকার দিনের বন্দুক, ছুরি, বিভিন্ন রকমের ছোড়া, বল্লভ, তাদের জামা কাপড়, খাওয়ার মানে বাসনপত্র, চেয়ার, খাট, টেবিল, বিভিন্ন রকমের আইটেম এখানে কিন্তু রাখা আছে। আর এর জন্য প্রবেশ মূল্য নিচ্ছে 30 টাকা, কিন্তু এখানে কোনো ভিডিও বা ফটোগ্রাফি অ্যালাউ নেই। আপনারা যদি ফটো তুলতে চান এরকম বাইরে কিন্তু আপনারা ফটো তুলতে পারবেন, কিন্তু ভিতরে কোনো রকমভাবে ক্যামেরা বা ফটো তোলা অ্যালাউ নেই। বাইরেটা কিন্তু এইরকম, এখানে দেখছেন একখানা খুব সুন্দর ফোয়ারা টাইপের কিছু একটা হয়, এখন তো কিছুই চলছে না। ভিতরটা কিন্তু অনেক সুন্দর। এখানে কিন্তু একটা সুড়ঙ্গ পথও আছে, ওখানে সুড়ঙ্গর পথ দিয়ে গিয়ে ওখানেও অনেক জিনিস আছে যেখানে আপনারা বিভিন্ন রকমের জিনিস দেখতে পারেন। আর আপনারা চাইলে এখানে গাইড নিয়েও ঘুরতে পারেন। গাইড কিন্তু 70 টাকা করে চাইছে, যে আপনারা যদি গাইড নিয়ে ঘোরেন ওনারা কিন্তু খুব ভালো করে বুঝিয়ে দেবে। টাইমটা কিন্তু আপনাদের 1 ঘন্টার কাছে লেগে যাবে।
এই জগৎ শেঠের বাড়ির ভিতরেই দুটো মন্দির আছে, একটা হচ্ছে এখানকার যে কুলদেবী মা লক্ষ্মীর মন্দির, আর একটি আছে পরেশনাথের মন্দির। এই পরেশনাথের মন্দিরেও কিন্তু পুজো হয়, পাশেই আছে মা লক্ষ্মীর মন্দির। শোনা যায় এই লক্ষ্মী ঠাকুর এখানে খুব জাগ্রত, কারণ এই জগৎ শেঠের মা এনায় আর কি এই লক্ষ্মী ঠাকুরকে পেয়েছিলেন, আর ওনার মা বলে গেছিল লক্ষ্মী ঠাকুরকে যে আমি যতক্ষণ না ফিরবো মা তুমি এই ঘর ছেড়ে যেও না। আর ওনার মা লক্ষ্মী ঠাকুরকে বসিয়ে রাখার পরে উনি আর কি নিজের দেহ দিয়ে দিয়েছিলেন, তাই এখানে মা লক্ষ্মী বাঁধা, তাই এনাকে এখানে খুব জাগ্রত হিসাবে পুজো করা হয়। জগৎ শেঠের বাড়ি দেখে আসার পরেই আপনারা চলে আসবেন এই কাঠগোলা বাগান, আর এই কাঠগোলা বাগানের বাইরে অনেক দোকানপাট আছে যেখান থেকে আপনারা জলখাবার কিন্তু খেতে পারেন। এই রাস্তা থেকে যাওয়ার পরেই খানিকটা উড়ে গেলে পিছন সাইডেই কিন্তু আপনারা টিকিট কাউন্টার পেয়ে যাবেন, ওখান থেকে আপনারা টিকিটটা কাটতে পারেন। টিকিট কেটে আপনারা এই কাঠগোলা বাগানের ভিতরটা মানে দেখতে পারেন। কাঠগোলা বাগানের ভিতরে যেগুলো আপনারা দেখতে পারবেন সেগুলো দেখুন এখানে লেখা আছে। এটা হচ্ছে কাঠগোলা বাগান, আর এই কাঠগোলা বাগানে এন্ট্রি ফিস নিচ্ছে 30 টাকা করে। আর এই ভিতরে যেগুলো আপনারা দেখতে পারবেন, যেগুলো জগৎ শেঠের বাড়িতে গেলাম যেসব জিনিসগুলো দেখলাম, এই কাঠগোলা বাগানেও কিন্তু সেম জিনিস এখানে রাখা আছে। এখানেও সুড়ঙ্গ পথ আছে, এখানেও পরেশনাথের মন্দির আছে, এখানেও একটা ঠাকুরের মন্দির আছে, আর এখানে চিড়িয়াখানা আছে একটা, আর চিড়িয়াখানার মধ্যে আছে একটা খরগোশ, মাছ, আর আছে এখানে বিভিন্ন বিদেশি পাখি, আর কিছু কিন্তু এই চিড়িয়াখানার মধ্যে নেই। আর এখানে কিন্তু ওই পুরনো দিনের সব জামা কাপড়, গান বাজনা হতো যেসব জিনিসের, বাসনপত্র, এইসব পুরনো দিনের জিনিসে এই মিউজিয়ামের মধ্যে রাখা আছে। এটা হচ্ছে কাঠগোলা প্যালেস। আমি আপনাদেরকে তখন বললাম যে ভাগীরথী নদীর এই পাড়টাতেও অনেক জায়গা আছে দেখার, আর ওই পাড়টাতেও আছে। তা আমি এই পাড়টাতে মোটামুটি সব দেখা হয়ে গেছে, এখন এই বোট পার হয়ে ওই পাড়টাতে যাব। আর এই বোট পার হতে 5 টাকা করে নেয়, কেউ যদি সাইকেল গাড়ি যা আনছে সেগুলোরও মূল্য নিচ্ছে 5 টাকা করে। আপনারা চেষ্টা করবেন সকাল সকাল ওই সাইডটা কিন্তু পুরো ঘুরে আবার এপারে চলে আসতে, কারণ বিকেলের মধ্যে কিন্তু আপনারা চেষ্টা করবেন এই ভাগীরথী নদী পার হয়ে আবার এপারে চলে আসার জন্য। কারণ আমি এখানে এসে শুনলাম যে বিকেলবেলা মানে আগে এখানে চলে আসতে হয়, সন্ধ্যার পরে কেউ ভাগীরথী গঙ্গার পাড়ে থাকে না। এটি হচ্ছে কিরেটেশ্বরী মন্দির, 51 সতীপীঠের মধ্যে একটি। এই মন্দিরের বাইরে অনেক ফুলের দোকান আছে, ডালার দোকান আছে, যেখান থেকে আপনারা চাইলে ফুলের ডালা বা পুজো দেওয়ার জিনিস কিনে মায়ের মন্দিরে পুজো দিতে পারেন। এখানে শনিবার মঙ্গলবার অনেক ভিড় হয়, আর অমাবস্যাতেও অনেক ভিড় হয়। আর দেখুন মাকে দর্শন করুন, খুব সুন্দর লাগছিল। আর এখানে ঠাকুরমশাই থাকে সব সময়, আপনারা পুজো দিতে পারবেন। দেখুন এখানে একটা কুমণ্ডল টাইপের অনেক বড় একটা বসানো আছে। এখানে যে বলি হয় মায়ের পুজোতে সেটাও আছে, আর তার সোজাসুজি এইরকম একটা মহাদেবের মন্দিরও আছে। আর কিরেটেশ্বরী মন্দিরের মায়ের যে অংশটি এখানে পড়েছিল দেখুন, এখানে হচ্ছে এই মুকুটটি, আর তার জন্যই এখানে সতীপীঠ বলা হচ্ছে। আর এই দেখুন এখানে কিন্তু মায়ের পাও আছে, সিঁদুরও আছে, এখানে বামাখাপার একটা ছবি আছে। আর এই মন্দিরটি অনেক জাগ্রত। এটা আগে একটা মন্দির ছিল, সেই মন্দিরটি ভাঙার পরে এখানে মায়ের একটা নাগ মন্দির তৈরি করা হয়েছে। মন্দিরের বাইরেও দেখুন এরকম একখানা লক্ষ্মী দেবীরও মন্দির আছে। আর বাইরের সাইডটাতে আরও বেরিয়ে আসলে এরকম একটা বড় পুকুর পাবেন, পেছনে একটা বটগাছ আছে। আর দেখুন বটগাছের ভিতরটাতে কত সুন্দর শিব ঠাকুরের লিঙ্গ এখানে বসানো আছে, খুব ভালো লাগছিল। আর এখানে যখন মায়ের 51টি অংশ এক একটা স্থানে পড়েছিলেন, তো তার মধ্যে এখানে যে অংশটি পড়েছে সেই মুকুটের অংশটি এইখানে পড়েছিলেন। তাই ওই কিরেটেশ্বরীর যেটা আমি আপনাদেরকে দেখালাম, যে মায়ের মুকুটটাও দেখালাম একটা, আর মায়ের মন্দিরটাও দেখিয়েছি, এটি হচ্ছে খুব জাগ্রত এখানের মন্দির। হচ্ছে আমার সাথে সাথে এতক্ষণ ঘুরছিল। দেখুন কিরেটেশ্বরী মন্দির ঘুরে এখন আমি এই মন্দিরটাতে চলে এসেছি। দেখুন এটা হচ্ছে এন্ট্রি গেট, হচ্ছে দাহাপাড়ার জগৎবন্ধু ওনার মন্দির।
আচ্ছা, এই মন্দিরে আসলে কিন্তু আপনারা ভোগ পেতে পারেন, আর ভোগ পাওয়ার জন্য আপনাদেরকে আসতে হবে সকাল 11টার মধ্যে। কুপন কাটবেন, কাটার পরে কিন্তু এখানে প্রসাদ পাবেন। আমি ভাগীরথী নদী পার হয়ে আগে চলে এসেছিলাম কিরাটেশ্বরী মন্দিরে, আর কিরাটেশ্বরী মন্দিরে পুজো দেওয়ার পরে দাহাপাড়ার মন্দিরে এসেছি। তো অনেক বেলা হয়ে গেছিল, কিন্তু এখন যাচ্ছি প্রসাদের দিকে। যেহেতু কুপন সব শেষ, তাও আমি এসে দেখলাম তখন এখানে প্রসাদ দিচ্ছে। তো এখানে আমিও কিছু পয়সা দিলাম, দেওয়ার পরে আমিও এখানে ভোগ পেলাম। আর যেহেতু আমি অনেক পরে এসেছি, আর বললাম যেহেতু আমি কলকাতা থেকে এসেছি, তো আমার জন্য প্রসাদ ছিল, মানে হয়ে গেছে আর কি, যেহেতু অল্প। ঠিক আছে, আর আপনারা যদি এই মন্দিরে আসতে চান তো চেষ্টা করবেন 11টার আগে আসতে, আর সেই মন্দিরে প্রসাদ গ্রহণ করতে। তুমি ভালো আছো? ঠিক আছে, তোমার বাড়ির উপর দিয়ে যাচ্ছি। আর এই যে কাকিমা, তুমি আমার ঘোরো এদিকে। দেখো, এই কাকিমাটা আমি রাস্তা দিয়ে ধরেছি, কারণ আমি এখানে একা একা যেতে ভয় পাচ্ছি, সেই কারণে। এই সোজা রাস্তা। দেখাবা না? হ্যাঁ, আমার ছবিটা দেখাবা, তখন গল্প করবে। হ্যাঁ, তোমাকে দেখবে সবাই। রাস্তা দেখে, রাস্তা হীরাঝিল গেছিলাম। হ্যাঁ, দেখাবো তো, সবাই দেখবে। এখানে অনেক জায়গা ছিল, ওদের এদিকে করে দিয়েছে, নাহলে ওইখান থেকে বেড়া রাস্তা সাইকেল মতন চলে যেত। আচ্ছা, রাস্তাটা করে দিই। বাংলা, বিহার, উড়িষ্যার শেষ স্বাধীন নবাব ছিলেন এই সিরাজদৌল্লা, যাকে দেখার জন্য দেশ বিদেশ থেকে মানুষ ছুটে আসে এই মুর্শিদাবাদের তার স্মৃতি দেখার জন্য। আর এই মুর্শিদাবাদে যে শুধু হাজারদুয়ারির স্মৃতি আছে তা নয়, এই সিরাজদৌল্লার যে বাড়ি ছিলেন তার সেই হীরাঝিলের প্রাসাদ। দেখুন, এখানে কিন্তু অনেক স্মৃতি এখানে করা হয়েছে। আর এই গভর্নমেন্টের কাছে রিকোয়েস্ট করা হচ্ছে, কারণ এইখানে যে হীরাঝিল মানে সিরাজদৌল্লার যে প্রাসাদ ছিল, সেটি আজকে অর্ধেকটা এই ভাগীরথী গঙ্গার চলে গেছে, আর কিছুটা এইখানে আছে। কিন্তু এখানের গভর্নমেন্টের দায়িত্ব আজকে এই সিরাজদৌল্লার স্মৃতিটুকু এখানে যেটুকু আছে, যেহেতু তার এখানে তার প্রাসাদ ছিল, তার নিজস্ব এখানে জন্মভিটে বাড়ি ছিল, তো এই স্মৃতিটা যাতে না হারিয়ে দেওয়া হয় সেই ব্যবস্থাই এখন করা হচ্ছে। এখানে 1 বছর আগে এখানে আন্দোলন হয়েছিল, যেহেতু তার স্মৃতিটাকে যাতে এখানে বাঁচিয়ে রাখা হয়। দেখুন, তার প্রাসাদের যে ছাদের অংশটি এখানে দেখা যাচ্ছে, আর বাকিটা কিন্তু এই ভাগীরথী নদীরতে অর্ধেকটা চলে গেছে। এখানে আমি দেখালাম যে তার যে মহল ছিল বা তার প্রাসাদ ছিল, অর্ধেকটা কিন্তু মাটির নিচে ঢুকে গেছে, আর অল্প অল্প একটু একটু দেখা যাচ্ছে, সেগুলো আমি আপনাদের দেখালাম। আর বাকি যে অংশটা কিন্তু এই গঙ্গা নদীর তীরে সব চলে গেছে, আর অল্প আছে। আর এই বাঁশ বাগানের মধ্যেই আসবে, এখানে হিস্ট্রির সাথে অনেক কিছুই মিল আপনারা এখানে পেয়ে যাবেন। মুর্শিদাবাদের সিরাজদৌল্লার শেষ স্মৃতিটুকু হচ্ছে এই হীরাঝিল, তাই হীরাঝিল যাতে হারিয়ে না যায় তার জন্য গভর্নমেন্টকে এই যে ভাগীরথী নদীর পার যদি বাঁধিয়ে দেওয়া হয়, তাহলে হীরাঝিলটা এখানে থেকে যাবে। আর এখানে একটা শহীদ মিনার তৈরি করা হবে, সেই ইতিহাস থেকে যাতে সিরাজদৌল্লা মুছে না যায় তার জন্য। 1 বছর আগে এখানে পলাশী যুদ্ধ দিবসের দিনকে এখানে একটা শহীদ বেদি তৈরি করা হয়েছে। আমি এনাকে জোর করে নিয়ে এসেছি, কারণ ইনি এখানেই থাকে। তা আমার ভয় লাগছিল বলে মাসিকে সাথে করে নিয়ে আসলাম, যেহেতু বাঁশবাগান ছিল। এসছি, ভয় পাচ্ছিল মেয়েটা, তাই আমাকে সঙ্গে করে নিয়ে আসলো। আপনি হাজারদুয়ারি স্টাফ? এখন চলে এসেছি নবাব সিরাজদৌল্লার সমাধিস্থলে, আর এখানে কোনো এন্ট্রি ফিস লাগে না। আর এখানে এই যে ঘরটাটি দেখছেন, এটি হচ্ছে নবাব সিরাজদৌল্লার সমাধি। আর এখানে এই যে দাদাকে আমি নিয়ে এসেছি, দেখুন ইনি এখানে শুয়েছিল। আমি বললাম যে আপনি আমার সাথে একটু আসুন, আমি একটু দেখি। আর দেখুন নবাব সিরাজদৌল্লার এই সমাধি, আর সমাধির এখান থেকে বেরানোর পরই দেখুন ডান দিকে একটা মন্দির আছে, আর বাঁদিকে মসজিদটা রয়েছে। মাঝখান থেকে কিন্তু একটা রাস্তা করা আছে, আর আশেপাশে অনেক সুন্দর গাছগাছরা, সুন্দর বাগান মতন করা আছে। আর এই যে নেটটি দেখছেন, এইখান থেকেই দেখুন এই যে সমাধিটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে নবাব সিরাজদৌল্লার সমাধি।
এটাই দেখার জন্য দেশ বিদেশ থেকে বহু মানুষ এখানে আসে। আর ডিসেম্বর মাসে বা শীতকালের সময় এখানে বেশি ভিড় হয়। আর যেহেতু আমি এখন এসেছি তাই কিন্তু অনেক খালি আছে। এমনিতেও সারা বছরই মুর্শিদাবাদে কিন্তু পর্যটকরা আসা যাওয়া করে থাকে। আর এখানে অনেক ইতিহাসের সাথে জড়িত আপনারা অনেক কিছুই আপনারা দেখতে পারবেন। সমাধিস্থল থেকে বেরিয়েই একদম সামনেই আছে আর একটা দরগা, এটি হচ্ছে দরগা। এখন চলে এসেছি সিরাজের সমাধি এবং প্রেম ও বিশ্বাসঘাতকতার নীরব সাক্ষী, যেটিকে বলা হয় খোশবাগ। এইখানে আছে সিরাজদৌল্লার স্ত্রী বেগম লুৎফুন্নেসা, নবাব আলীবর্দী খাঁ ও তার মায়ের কবর। এটিকে বিশ্রামস্থলও বলা হয়ে থাকে। হয়তো নবাবের বিধবা স্ত্রী এখানে এক কর্ণে কুঁড়ে ঘরে থাকতেন। প্রতিদিন এই বাগানের 108 রকমের যে গোলাপের ফুল হতো সেখান থেকেই একটি করে ফুল প্রতিদিন নিয়ে মালা এবং প্রদীপ জ্বালাতো সন্ধ্যাবেলায় তার স্বামীর এবং দেওর শ্বশুরের কবরের মধ্যে গিয়ে। একটা সময় এই স্বামীর হত্যাকারীরা তার শিশুকন্যাকে নদীতে চুবিয়ে খুব বাজেভাবে মারে। আর তখন এই লুৎফুন্নেসা পাগল হয়ে গিয়েছিল, কিন্তু এই কবরের একটি কোণে কুঁড়ে ঘর বানিয়ে তার স্মৃতি আগলিয়ে এখানে থাকতেন। মির্জাফর ও মিরন বাপ ছেলে মিলে দুইজনে লুৎফুন্নেসাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু তিনি রাজি হননি। বলেছিলেন হাতির পিঠে যে চড়ে সে গাধার পিঠে চড়বে না। আর তিনি বেছে নিয়েছিলেন এই কবরের একটি কোণ। এই লুৎফা আলীবর্দী খানের বাড়িতে এসেছিলেন যখন উনি কৃতদাসী হয়েছিলেন, কিন্তু উনি একটি হিন্দু মেয়ে ছিলেন। আর ওনার এত রূপ ছিল যে সিরাজের মা আমিনা বেগম তার রূপে মুগ্ধ হয়ে গিয়ে সিরাজের সাথে বিয়ে দেন। আর লুৎফা ছিলেন তার দ্বিতীয় স্ত্রী। খোশবাগে মাত্র 10 টাকা করে নিয়েছিল এন্ট্রি ফিস। আর ওখান থেকে বেরানোর পরে আপনারা আবার এই ঘাটের কাছে চলে আসবেন। তবে এই ঘাটে কিন্তু টিকিট কাটতে হচ্ছে না, কারণ এই ঘাটে নৌকো করে আবার ওই পারে চলে যেতে হবে। যখন আপনারা ঘাট থেকে আবার উপরে উঠতে যাবেন তখনই কিন্তু টিকিট নিচ্ছে, মানে টিকিট বলতে টাকা নেবে আপনাদের। মানুষেরও 5 টাকা করে, যারা গাড়ি নিয়ে যাচ্ছে তাদেরও 5 টাকা করে। মানে একটা মানুষ যদি একা যায় 5 টাকা, গাড়ি নিয়ে গেলে তাকে 10 টাকা করে দিতে হবে। আর এই বোট পার হয়ে চেষ্টা করবেন দিনের মধ্যে আপনারা এপারে চলে আসতে। বোট পার হয়ে আবার এপারে আসতেই এবারে চলে এসেছি মতিঝিল। এটাও আপনারা জানেন খুব ভালো একটি জায়গা, তবে এটা একটি পার্ক আছে। আর মতিঝিলের এখন 2টি পার্ক হয়েছে, তো আমি এখন চলে এসেছি যেটা আগের পুরনো পার্ক সেটাতে। এই পার্কে আপনাদের এন্ট্রি ফিস নেবে 30 টাকা, আমাকেও নিয়েছে 30 টাকা করে। আর যারা গাড়ি নিয়ে আসবেন গাড়ির কিন্তু পার্কিং লাগবে। আর এই যে দেখছেন মতিঝিলটা, এর ভিতরে কিন্তু অনেক সুন্দর সুন্দর গাছ আছে, ফুল গাছ দিয়ে ঘেরা। এর ভিতরে সিরাজের মিউজিয়াম আছে, যেখানে সিরাজদৌল্লার বিভিন্ন স্মৃতি আছে। আপনারা এখানে মিউজিয়ামটা ঘুরতে পারেন, খুব ভালো লাগবে। ইতিহাসের সমস্ত যে মুর্শিদাবাদের যে জায়গাতে যা যা জিনিস আছে আপনারা কিন্তু এই মিউজিয়ামে আসলে সমস্ত কিছু আপনারা এই মিউজিয়াম থেকেই জানতে পারবেন বা দেখতে পারবেন, খুব ভালো লাগবে। দেখুন এখান থেকে দেখা যাচ্ছে যে পুরো মুর্শিদাবাদের যা যা আছে সেটাই এখানে তুলে ধরা হয়েছে। আমি যেমন এখানে এসে যেমন দেখলাম 3টে জিনিস আমার বাদ পড়ে গেছে, আর বাকি সবকটাই দেখেছি। যেমন এই ফুটে মসজিদ, কাটরা মসজিদ আর কামান, 3টে কিন্তু আমি এখনও দেখিনি। আর আজকে আমার কাছে সময়ও নেই, তাই কালকে আমি যেহেতু সকালবেলায় মুর্শিদাবাদ ছেড়ে চলে যাব, তাই সকালবেলা একদম ভোর ভোর উঠেই 3টে জায়গা কভার করে নেব। দেখুন এখানেও কিন্তু জাস্টিসের একটা আন্দোলনের মিছিল যাচ্ছে, যেটা যে শুধু আমাদের কলকাতাতে হচ্ছে তা কিন্তু না, সমস্ত বাংলাতে, সমস্ত জায়গাতে, সমস্ত দেশেই কিন্তু জাস্টিসের আন্দোলন চলছে। এখন চলে এসেছি অরিজিৎ সিংয়ের বাড়ির সামনে। দেখুন ওনার বাড়ির গার্ড, আর দরজাটাও খোলা আছে। মুর্শিদাবাদের ছেলে উনি, আর উনি একদম সাধারণ মানুষের মতনই এখানে থাকে। খুব ভালো লাগছিল যে তার বাড়ির সামনে আমি দাঁড়িয়ে আছি, বাড়ির ভিডিওটি করেছি। আর দেখুন এখানে একটা জলের কলসিও রাখা আছে, যে সাধারণ মানুষ যাতে এই গরমের মধ্যে জল তেষ্টা পেলে যাতে খেতে পায়। খুব ভালো লাগছিল আমার ওনার বাড়ির সামনে দাঁড়িয়ে।
পরের দিন ভোর হতেই চলে এসেছি যে 3টে জায়গা আমার বাকি ছিল সেইখানে। দেখুন এখন চলে এসেছি জাহানকোষা কামানের কাছে। আর এখানে দেখুন এর কিছু হিস্ট্রি এখানে লেখা আছে। আর এই যে কামানটি আপনারা এখন দেখছেন, এখানে দেখুন চারদিকে কিন্তু ফুলের গাছ আছে, বিভিন্ন গাছগাছরা দিয়ে ঢাকা। এই যে বৃহৎ একটা যে কামান আপনারা এখানে দেখতে পাচ্ছেন, জাহানকোষা অর্থাৎ বিশ্বজয়ী বাঙালি কর্মকার জনার্দনের ধাতুবিদ্যায় পারদর্শিতার একটি অটুট প্রমাণ বিশ্বরূপ বিদ্যমান। এটির দৈর্ঘ্য প্রায় 5.5 মিটার এবং এর ওজন 7 টনেরও বেশি। এর উপরে খোদিত যে লিপিগুলো দিয়ে জানা যায় যে শাহজাহানের রাজত্বকালে সুবাদার ইসলামের খাঁয়ের আদেশে 1637 খ্রিস্টাব্দে এটি তৈরি করা হয়েছিল। এটি 17 ফুট আর 6 ইঞ্চি লম্বা। এই বন্দুকটির ওজন হচ্ছে 212 মণ। এটি চার্চের জন্য প্রয়োজনীয় পাউডার 28টি শিয়ার। এটি 1637 খ্রিস্টাব্দে দারোগাসের মোহাম্মদের নির্দেশে এই বল্লভ দাসের তত্ত্ববিধানে জনার্দন কর্মকারের কৃতিত্বে ইসলাম খান যখন বাংলার সুবেদার ছিলেন তখন শাহজাহানের রাজত্বকালে ঢাকায় বন্দুকটি তৈরি করা হয়েছিল। এই কামানটি কিন্তু এখানে রাখা আছে, ভীষণ ভারী। জাহানকোষা বন্দুক, এটিকে অনেকে তোপখানা বলেও কিন্তু জানে। এই যে মহা বন্দুকটি আপনারা দেখছেন এটি কিন্তু অষ্টধাতু দ্বারা নির্মিত। এখানে সোনা, রূপো, তামা, সীসা, দস্তা, পারদ, লোহা, টিন এইরকম 8 রকম জিনিস দিয়ে এই বন্দুকটি তৈরি করেছিল। এখন চলে এসেছি কাটরা মসজিদ। এই কাটরা মসজিদ নবাব মুর্শিদ কুলি খাঁ, উনি আগে ঢাকায় রাজধানী ছিল তার, আর সেই রাজধানী ওখান থেকে সরিয়ে নিয়ে আসে এই মুর্শিদাবাদ শহরে। এখানে এসে তিনি তার রাজধানী এখানেই বসায়। আর এই কাটরা মসজিদটি ওনার ইয়েতেই তৈরি হয়েছিলেন। দেখুন এই কাটরা মসজিদের ভিতরে অনেক সুন্দর গাছগাছরা আছে। আর এখানে যত এক একটি খোপ দেখতে পাচ্ছেন, এখানেই উনি এমনভাবে তৈরি করেছিলেন যাতে এক একটি মানুষ এক একটি এই খোপে বসে নামাজ পড়তে পারে। আর আজও কিন্তু মুর্শিদ কুলি খাঁ তার সমাধি কিন্তু এই মসজিদের নিচেই আছে একটি ঘরে। আমি আপনাদেরকে দেখাবো, দেখুন। আর এই চারিদিক থেকে দেখুন যাওয়ার রাস্তাও করেছেন, সিঁড়ি আছে। এখানে প্রায় 700 থেকে 800 লোক, মানে এরকম ঘর করা আছে যে তারা এখানে বসে নামাজ পড়তে পারে বা কোরআন পাঠ করতে পারে। লাল পোড়া মাটি দিয়ে এই কাটরা মসজিদটি তৈরি করা হয়েছে। এই যে কাটরা মসজিদটি আপনারা দেখছেন, এটা কিন্তু আরও যে 5টা মসজিদ হয় ওই রকম কিন্তু নয়। এই মসজিদটা কিন্তু সম্পূর্ণ আলাদা। দেখুন এখানেও কিন্তু অনেক এরকম খোপ খোপ করা আছে, মানে ঘর মতন, এখানে কিন্তু বসে নামাজ পড়তে পারে। আর এই যে চাতালটা করা আছে, এখানেও প্রায় 2000 লোক বসে এখানে কোরআন পাঠ করতে পারে। আর এটি কিন্তু এই মসজিদের চারদিকে 4খানা কিন্তু গম্বুজও করা ছিল, যেই দুটি ভূমিকম্পে দুটো ভেঙে গেছে। আর সামনের দুটো গম্বুজ এখনও আছে। মাঝখানে আরও একটি গম্বুজ ছিল, সেটিও কিন্তু ভেঙে গেছে। এই মসজিদের ভিতরে দেখুন পুরো পোড়া মাটি দ্বারা নির্মিত। আর এই যে কালো পাথর দেখছেন পুরো মসজিদের ভিতর পর্যন্ত রয়েছে, এই কালো পাথর দ্বারা নির্মিত। আর বাইরে দিয়ে দেখুন এখানে একটা গম্বুজ করা আছে, 2 সাইডে আছে গম্বুজ এরকম। আর উপর সাইডে যে আরও 4খানা গম্বুজ ছিল তার মধ্যে 2টো ভেঙে গেছে। আর বাইরের দিকটাও এত সুন্দর, এটা পিছন দিকে দেখুন কত সুন্দর করে ফুলের বাগান দিয়ে ঘেরা, অনেক বিভিন্ন রকমের গাছগাছরাও এখানে কিন্তু লাগানো আছে। আর এই নিচেটাতেই আছে মুর্শিদ কুলি খাঁ ওনার যে সমাধি। এই সমাধির পাশ থেকেই সিঁড়িটা উঠেছে। আর ওনার এই যে জানলা দেখা যাচ্ছে, এটা হচ্ছে ওনার সমাধির যে জানলা। আর এখান থেকে কিন্তু অনেক সুন্দর করে গাছ আছে বিভিন্ন রকম যে এখানে। আর এখানে প্রচুর লোক নামাজ পড়তে পারে। আর এই যে ঘর দেখছেন, এখানে ওনার সমাধি আছে, তো ওখানেও কিন্তু অনেকে বসে নামাজ কোরআন পাঠ করেন।
আর এখান দিয়ে বেড়াতেই দেখুন ওই সাইডে কিন্তু একটা শিব মন্দির দেখা যাচ্ছে। এরকম শিব মন্দির কিন্তু এই মসজিদের মানে কাটরা মসজিদের 4 সাইডেই কিন্তু এরকম শিব মন্দিরও করা আছে। মানে মসজিদের ভিতরেই কিন্তু দেখুন, বাইরে কিন্তু নয়, যে 4 সাইডে 4খানা শিব মন্দিরও আছে। আর এই কাটরা মসজিদের এন্ট্রি ফিস কিন্তু কোনো কিছু লাগে না। অনেকে বিকেলে আসে দেখতে, তবে আমি বলবো আপনারা যদি সকালের দিকে আসেন বেশি ভালো লাগবে। সূর্যের আলোটা যখন পড়ে ভিতরে খোপের ভিতর থেকে, তো আলাদা একটা সৌন্দর্য কিন্তু এখানে ফুটে ওঠে। আর এখানে আপনারা কিন্তু অনেক গাইড পেয়ে যাবেন, যে গাইড কিন্তু নিয়ে আপনারা ঘুরতে পারেন। আর এই যে দেখছেন যে গম্বুজগুলো, এইগুলোই কিন্তু 4 সাইডে 4খানা ছিল, আর মাঝখানে একটি ছিল। তো দু সাইডের দুটো ভূমিকম্পের সময় ধ্বংস হয়ে গেছে, আর সামনে যে দুটো গম্বুজ আছে সেই দুটোই এখন আছে। আর বাইরে থেকে দেখলে অনেক সুন্দর লাগে। দেখুন দু সাইডেই কিন্তু দুটো গম্বুজ রয়েছে, আর মাঝখান থেকে এমন সুন্দর করে তৈরি, লাল পোড়া মাটির ইট দিয়ে তৈরি। অন্যান্য মসজিদের মতন নয়, তবে অনেক ভালো লাগছে, অনেক সুন্দর লাগছিল এর ভিতরে আসার পরে। আপনারা আসবেন। মুর্শিদাবাদটা সত্যিই সুন্দর, নবাবদের জায়গা, ইতিহাসের সাথে যুক্ত। আপনারা আসবেন আর খুব ভালো লাগবে আপনাদের। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, অনেক অনেক শেয়ার করবেন। আর যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটিতে নতুন, সাবস্ক্রাইব করেননি, তো প্লিজ সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে আরেকটি ভিডিওর সাথে।